এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস বাংলা প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক থাকছে কবিতা সোনার তরী, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা শুরু করছি। 1 নং এমসিকিউতে রয়েছে, সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? সোনার ধান বলতে বোঝানো হয়েছে কি? সৃষ্টিকর্ম। কি বোঝানো হয়েছে? সৃষ্টিকর্ম। কবিতায় রূপক অর্থে সোনার ধান ব্যবহৃত হয়েছে। কৃষক যেমন অনেক কষ্ট করে ধান ফলায়, তেমনি মানুষ বা কবি সারা জীবন ধরে সাধনা করে তার সৃষ্টিকর্ম বা কীর্তি গড়ে তোলেন। মহাকাল মানুষের এই সৃষ্টিকেই টিকিয়ে রাখে। তাই এখানে সঠিক উত্তর কি? সৃষ্টিকর্ম। গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে, এর সাথে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ? কোনটি? এখানে সঠিক উত্তরটি কি হবে? অপশন ক, শূন্য নদীর তীরে রহিনুপরি। শূন্য নদীর তীরে রহিনুপরি। গান শেষ হলে যেমন বিনা অবহেলায় ধুলোয় পড়ে থাকে, তেমনি মানুষের সৃষ্টিকর্ম মহাকালের তরণী নিয়ে গেলেও স্রষ্টা বা ব্যক্তিকে এই পৃথিবীতেই একা পড়ে থাকতে হয়। এই দুটি লাইনের মধ্যে মানুষের একাকিত্বের ও অবহেলার দিকটি ফুটে উঠেছে। তাই এখানে সঠিক উত্তর কি? শূন্য নদীর তীরে রহিনুপরি। সোনার তরী কবিতায় অন্তর্লীন হয়ে আছে। অন্তর্লীন হয়ে আছে কি? জীবন দর্শন। কি দর্শন? জীবন দর্শন। এটি কেবল বর্ষা বা ধান কাটার কোনো সাধারণ গল্প নয়, এর গভীরে লুকিয়ে আছে এক গভীর জীবন দর্শন। সেই দর্শনটি হলো মহাকাল মানুষের কর্মকে স্থান দেয়, কিন্তু নশ্বর মানুষকে জায়গা দেয় না। তাই এখানে সঠিক উত্তর কি? জীবন দর্শন। সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে? মানুষের সৃষ্টিকর্মকে বোঝানো হয়েছে। সোনার ধান হলো মানুষের জীবনের কি? শ্রেষ্ঠ অর্জন ও মহৎ সৃষ্টিকর্ম, যা সে সারা জীবন ধরে তৈরি করে। তাই এখানে সঠিক উত্তর কি? মানুষের সৃষ্টিকর্ম। বনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান। উদ্দীপকের গান সোনার তরী কবিতায় কিসের সঙ্গে তুলনীয়? কিসের সঙ্গে? ধানের সঙ্গে তুলনীয়। কিসের সঙ্গে? ধানের সঙ্গে। গান শেষ হলে যেমন মানুষ পাখিকে ভুলে যায়, কিন্তু গানটি মনে রাখে, ঠিক তেমনি মহাকাল ধান বা সৃষ্টিকর্মকে গ্রহণ করে, কিন্তু কৃষক বা স্রষ্টাকে মনে রাখে না। তাই এখানে ধান অর্থাৎ কি? গান আর সোনার ধান কি একই অর্থে ব্যবহৃত। তাই এখানে সঠিক উত্তর কি? ধান। সোনার তরী কবিতায় প্রভাত বেলা শব্দটি ভাবগত তাৎপর্য কি? ভাবগত তাৎপর্য হচ্ছে কি? জীবনের শুরু। কি? জীবনের শুরু। সকাল বা প্রভাত যেমন দিনের শুরু, তেমনি কবিতার রূপক অর্থ প্রভাত বেলা বলতে মানুষের জীবনের শুরু বা যৌবনের সূচনা লগ্নকে বোঝানো হয়েছে, যখন মানুষ তার কর্মজীবন শুরু করে। তো এখানে সঠিক উত্তর কি? জীবনের শুরু। সোনার তরী কবিতায় কৃষককে তরীতে নিতে না চাওয়ার কারণ? না চাওয়ার কারণ কি? তরীটি ছোট। কি? তরীটি ছোট। কবিতায় বলা আছে স্পষ্ট, ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরী, আমারই সোনার ধান গিয়াছে ভরি। অর্থাৎ মহাকালের তৈরি শিল্পলোক বা তরণটি এতই ছোট যে যে সেখানে কি শুধু সৃষ্টি ধরে, স্রষ্টার কোনো জায়গা হয় না। তাই এখানে সঠিক উত্তর কি? ছোট তরী বা তরীটি ছোট। সোনার তরী কবিতায় মাঝির আচরণে কি প্রকাশ পেয়েছে? কি প্রকাশ পেয়েছে? নির্বিকারত্ব ও নিরাসক্তি। নির্বিকারত্ব ও নিরাসক্তি। মাঝি কোনো দিকে না তাকিয়ে, কোনো কথা না বলে গান গেয়ে তরী বেয়ে চলে যায়। কৃষকের আকুতি তার মন গলাতে পারে না। মহাকালের এই উদাসীন রূপটি হলো নিরাসক্তি ও নির্বিকারত্ব। তো এখানে সঠিক উত্তর কি? নিরাসক্তি ও নির্বিকারত্ব। হাসন রাজা তার মর্মী গানের জন্য মানুষের হৃদয়ে বেঁচে আছেন আজও। উদ্দীপকের মর্মী গানকে সোনার তরী কবিতার কোনটির সাথে তুলনা করা যায়? সোনার ধানের সাথে তুলনা করা যায়। কিসের সাথে? সোনার ধানের সাথে। হাসন রাজা মারা গেছেন, কিন্তু তার গান বা সৃষ্টিকর্ম বেঁচে আছে। সোনার তরী কবিতাতেও কৃষকের অস্তিত্ব বিলীন হলেও সোনার ধান বা সৃষ্টি কি? অমর হয়ে থাকে। তাই এখানে উত্তর কি? সোনার ধান। হাসন রাজা তার মর্মী গানের জন্য মানুষের হৃদয়ে বেঁচে আছেন আজও। উদ্দীপক ও সোনার তরী কবিতার ভাবগত ঐক্যের কারণ কোনটি? কোনটি? কর্মফলের মহিমা। কি? কর্মফলের মহিমা। মানুষ চলে যায়, কিন্তু তার ভালো কাজ বা কর্মফলের মহিমা এই পৃথিবীতে থেকে যায়। এই চিরন্তন সত্য দুটি কি ক্ষেত্রেই কি প্রকাশ পেয়েছে? সোনার তরী কবিতা এবং উদ্দীপক, হাসন রাজার উদ্দীপক, এই দুই ক্ষেত্রেই কি কর্মফলের মহিমাটি প্রকাশিত হয়েছে। তাই এখানে সঠিক উত্তর কি? কর্মফলের মহিমা। গভীর হতে আরো গভীরে, শূন্যতার অতল থেকে আরো অতলে, নিচ্ছিদ্র অন্ধকার থেকে অন্ধকারাচ্ছন্ন অন্ধকারে, কেউ নেই কোথাও নেই। উদ্দীপকের শেষ পংক্তিটি অর্থাৎ কি? কেউ নেই কোথাও নেই,
এর সাথে সোনার তরী কবিতার কোন ভাবের মিল রয়েছে? কোন ভাবের? কবির নিঃসঙ্গতা, কবির নিঃসঙ্গতার মিল রয়েছে। সবকিছু হারিয়ে একা নদীর তীরে পড়ে থাকার যে চরম একাকিত্ব ও শূন্যতা, তা কবির বা কৃষকের ভেতরের তীব্র কি যে নিঃসঙ্গতা আছে, এই যে তীব্র নিঃসঙ্গতা, সেটাকেই কি প্রকাশ করে। তাই এখানে সঠিক উত্তর কি? কবির নিঃসঙ্গতা। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? কোন ছন্দ? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে? মাত্রাবৃত্ত ছন্দে। সোনার তরী কবিতায় বিদেশ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিদেশ শব্দটি ব্যবহৃত হয়েছে কি? চিরায়ত শিল্পলোক অর্থে। চিরায়ত শিল্পলোক অর্থে। এখানে বিদেশ বলতে কোনো ভৌগোলিক দেশ নয়, বরং এক রহস্যময় ও চিরন্তন স্থান বা চিরায়ত লোকশিল্প বা শিল্পলোককে বোঝানো হয়েছে, যেখানে মানুষ সমস্ত কি মানুষের যে সমস্ত সৃষ্টি রয়েছে তা কি স্থান পায়। তাই এখানে সঠিক উত্তর কি? চিরায়ত শিল্পলোক। সোনার তরী কবিতার মূল ভাব ফুটে উঠেছে কোন চরণে? কোন চরণে? যে আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। মানুষ মরণশীল, তাই তাকে একদিন কি সবকিছু রেখে চলে যেতেই হবে। এই নির্মম বাস্তবতাই সোনার তরী কবিতার মূল সুর বা মূল দর্শন। তাই এখানে সঠিক উত্তর কি? আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? সোনার তরী কবিতায় তুমি কে? এই তুমি হচ্ছে কে? তুমি হচ্ছে মাঝি। কে? মাঝি। এখানে ঘাটে তরী নিয়ে আসা অচেনা মাঝিকে উদ্দেশ্য করে কৃষক বা কবি এই প্রশ্নটি করেছিলেন। মাঝি এখানে মহাকালের প্রতীক। তো এখানে সঠিক উত্তর কি? মাঝি। সোনার তরী কবিতায় বাংলা কোন মাসের উল্লেখ রয়েছে? কোন মাসের? শ্রাবণ মাসের উল্লেখ রয়েছে। কোন মাসের? শ্রাবণ মাসের উল্লেখ রয়েছে। সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? বাঁকা জল বলতে বোঝানো হয়েছে কি? কাল স্রোত। কি বোঝানো হয়েছে? কাল স্রোত। নদীর বাঁকা জল যেমন চারপাশ থেকে কি স্থলভাগকে গ্রাস করে নেয়, তেমনি কাল স্রোত বা সময়ের প্রবাহ মানুষের জীবনকে প্রতিনিয়ত মৃত্যুর দিকে নিয়ে যায়। তাই এখানে সঠিক উত্তর কি? কাল স্রোত। সোনার তরী কবিতায় কোন সময়ের কথা আছে? কোন সময়ের কথা আছে? প্রভাত সময়টির কথা আছে। প্রভাত বেলা। তাই এখানে সঠিক উত্তর কি? প্রভাত। ব্যক্তি জীবন কদরহীন, এই উপলব্ধির ইঙ্গিত সোনার তরী কবিতার কোন চরণে রয়েছে? কোন চরণে? যে শূন্য নদীর তীরে রোহিণী পড়ি। শূন্য নদীর তীরে রোহিণী পড়ি। ফসল নিয়ে তরী চলে যাওয়ার পর কৃষক যেভাবে একা পড়ে থাকে, তা দিয়ে বোঝানো হয়েছে যে মহাকালের কাছে মানুষের সৃষ্টির কদর থাকলেও ব্যক্তি মানুষ হিসেবে সে কতটা কদরহীন ও উপেক্ষিত। তাই এখানে সঠিক উত্তর কি? শূন্য নদীর তীরে রোহিণী পড়ি। সোনার তরী কবিতায় ঘন বর্ষা বলতে কি বোঝানো হয়েছে? ঘন বর্ষা বলতে বোঝানো হয়েছে কি? গভীর সংকট। কি? গভীর সংকট। বাহ্যিকভাবে এটি বর্ষার বৃষ্টি হলেও রূপক অর্থে এটি মানুষের জীবনের শেষ মুহূর্ত, গভীর সংকট বা মৃত্যুর আগমনী বার্তাকে বোঝায়। তাই এখানে সঠিক উত্তর কি? গভীর সংকট। সোনার তরী কবিতায় ফসলের জমি চারদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক? কিসের প্রতীক? কাল স্রোতের প্রতীক। কিসের প্রতীক? কাল স্রোতের প্রতীক। চারদিকের ক্ষুরধারা বাঁকা জল বা জলরাশি মূলত কাল স্রোতের প্রতীক, যা মানুষের জীবনকে যে কোনো সময় গ্রাস করতে উদ্যত। তাই এখানে সঠিক উত্তর কি? কাল স্রোতের। যা রূপিবে তাই পাবে, সংসার যে কর্মভূমি, উদ্দীপকের অন্তর্নিহিত তাৎপর্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ পংক্তি কোনটি? সঙ্গতিপূর্ণ পংক্তি কোনটি? যে আমারই সোনার ধান গিয়াছে ভরি। আমার সোনার ধানে, আমারই সোনার ধানে কি গিয়াছে ভরি। মানুষের কর্মভূমিতে, মানুষ কর্মভূমিতে যা রোপণ বা সৃষ্টি করে তারই ফসল পায়। এখানে আমারই সোনার ধান গিয়াছে ভরি চরণটি দিয়ে কৃষকের কঠোর শ্রম ও সার্থক কর্মফলের দিকটি নির্দেশ করে। তাই এখানে সঠিক উত্তর কি? অপশন গ, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। সোনার তরী কবিতায় মহাকালের প্রতীক কোনটি? মহাকালের প্রতীক হচ্ছে কে? মাঝি। একটু আগেই যেটা বললাম যে মহাকালের প্রতীক হচ্ছে কি? মাঝি। খেয়া নৌকার মাঝি যেমন নিরাসক্তভাবে শুধু ফসল তুলে নিয়ে যায়, তেমনি মহাকালও মানুষের সৃষ্টিকে পরম যত্নে তুলে নেয়, কিন্তু মানুষকে অবহেলা করে। তাই মাঝি হলো কি? মহাকালের প্রতীক।
সোনার তরী কবিতায় কবির আক্ষেপ নিচের কোন পংক্তিতে প্রকাশ পেয়েছে? কোন পংক্তিতে প্রকাশ পেয়েছে? যে কি যাহা ছিল যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। নিজের জীবনের শ্রেষ্ঠ অর্জনগুলো তরী নিয়ে চলে গেল, অথচ স্রষ্টা নিজে থেকে গেল উপেক্ষিত। এই চরণে কবির সেই পরম সেই চরম যে হাহাকার আছে ও আক্ষেপ আছে সেটিই কি প্রকাশ পেয়েছে। তাই এখানে সঠিক উত্তর কি? যাহা ছিল নিয়ে গেল কি সোনার তরী। সোনার তরী কিসের প্রতীক? সোনার তরী হচ্ছে কিসের প্রতীক? জীবনের প্রতীক। কিসের প্রতীক? জীবনের প্রতীক। তরু ছায়া মসিমাখা বলতে সোনার তরী কবিতায় কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে? যে গাছপালার কালচে ছায়া। গাছপালার কি কালচে ছায়া। মসি শব্দের অর্থ কি? কালো। নদীর ওপারের গ্রামটি গাছের ছায়ার কারণে দূর থেকে যেন কালচে কালির মতো মাখানো মনে হচ্ছিল। তাই এখানে সঠিক উত্তরটি কি? গাছপালার কালচে ছায়া। যে বিষাদ সিন্ধু তুমি করিলে রচনা, পরনি কি তার রেখা জীবনের স্রোতে, তোমার যে কীর্তি তাহা অক্ষয় অব্যয়। উদ্দীপকের শেষ চরণের সাথে, শেষ চরণ কোনটা? তোমার যে কীর্তি তাহা অক্ষয় অব্যয়, এটাই হচ্ছে কি শেষ চরণের সাথে কোন চরণটি সমর্থনযোগ্য? কোন চরণটা সমর্থনযোগ্য? সেটি হবে হচ্ছে কি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। উদ্দীপকে বলা হয়েছে কীর্তি অক্ষয় অব্যয়, অর্থাৎ মানুষের সৃষ্টিকে কেউ ধ্বংস করতে পারে না। তার সোনার তরী বা মহাকাল চিরতরে নিজের বুকে কি আগলে নিয়ে যায়। তাই এখানে সঠিক উত্তর কি? কি হবে হচ্ছে যা ছিল তা নিয়ে গেল কি সোনার তরী। যে বিষাদ সিন্ধু তুমি করিলে রচনা, পরনি কি তার রেখা জীবনের স্রোতে, তোমার যে কীর্তি তাহা অক্ষয় অব্যয়। উদ্দীপকের তুমি সোনার তরী কবিতার কোনটির সাথে সঙ্গতিপূর্ণ? কোনটির সাথে? কৃষকের সাথে সঙ্গতিপূর্ণ। কৃষকের সাথে। কেননা উদ্দীপকের তুমি হলেন একজন কীর্তিমান স্রষ্টা, আর কি সোনার তরী কবিতায় এখানে এই সৃষ্টির যে স্রষ্টা, সৃষ্টিকর্ম কি সোনার ধান, এর স্রষ্টা কে? কৃষক। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? কৃষক। সোনার তরী কবিতায় উল্লেখিত ছোট ক্ষেত এর চারদিকে রয়েছে, ছোট ক্ষেত এর চারদিকে কি রয়েছে? বাঁকা জল রয়েছে। ছোট ক্ষেতের চারদিকে কি রয়েছে? বাঁকা জল। শূন্য নদীর তীরে রোহিণী পরি সোনার তরী কবিতায় কথাটি কোন ইঙ্গিত বহন করে? কোন ইঙ্গিত? যে মৃত্যুর জন্য প্রতীক্ষা, মৃত্যুর জন্য প্রতীক্ষা। সবকিছু হারিয়ে নিঃসঙ্গ অবস্থায় নদীর তীরে পড়ে থাকা মূলত জীবনের শেষ প্রান্তে এসে মৃত্যুর জন্য অনিবার্য প্রতীক্ষার ইঙ্গিত দেয়। তাই এখানে সঠিক উত্তর কি? মৃত্যুর জন্য প্রতীক্ষা। মানুষ বেঁচে থাকার আকুলতা, মানুষের কি বেঁচে থাকার আকুলতা চিরন্তন নিচের কোন কবিতায় এই বিষয়টি ফুটে উঠেছে? কোন কবিতায়? যে সোনার তরী কবিতায় এই বিষয়টা ফুটে উঠেছে। কৃষক যখন মাঝিকে আকুল হয়ে বলে এখন আমারে লহ করুণা করে, তখন মূলত মানুষের চিরকালের কি বেঁচে থাকার যে আকুলতা বা নশ্বরতা থেকে মুক্তির ইচ্ছাই কি প্রকাশ পায়। তো এখানে সঠিক উত্তরটি কি হবে? যে সোনার তরী। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি? রবীন্দ্রনাথ রচিত নাটক হচ্ছে কি ডাকঘর। কোনটি? ডাকঘর। চতুরঙ্গ ও গোরা হলো উপন্যাস, শেষের কবিতাও একটি উপন্যাস, আর ডাকঘর হলো কি তার বিখ্যাত একটি নাটক। তো এখানে সঠিক উত্তর কি? ডাকঘর। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। সোনার তরী কবিতায় কবিতার সাথে কি উদ্দীপকের সাদৃশ্য? উদ্দীপকের সাদৃশ্য হচ্ছে কি যে ক্রমশ ক্ষয়িষ্ণুতার চেতনা, ক্রমশ ক্ষয়িষ্ণুতার চেতনা। নক্ষত্রের মরে যাওয়া, প্রেম মুছে যাওয়া যেমন ক্ষয় নির্দেশ করে, তেমনি সোনার তরী কবিতায় বর্ষার গ্রাসে ছোট ছোট কি ক্ষেত বিলীন হওয়াও কি ক্রমশ ক্ষয়িষ্ণুতার চেতনা বা ধ্বংসের রূপকে কি প্রকাশ করে। তাই এখানে সঠিক উত্তর কি? যে ক্রমশ ক্ষয়িষ্ণুতার চেতনায়। মহাকালের প্রতীক তরণীতে ঠাঁই পায় কেবল, মহাকালের প্রতীক তরণীতে ঠাঁই পায় কেবল কি? মহৎ সৃষ্টিকর্ম, মহৎ সৃষ্টিকর্ম। মহাকাল নিষ্ঠুর ও ব্যক্তি নিরপেক্ষ, সে ব্যক্তিকে জায়গা দেয় না, কেবল ব্যক্তির মহৎ সৃষ্টিকর্ম বা সোনার ধানকে জায়গা দেয়। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? মহৎ সৃষ্টিকর্ম।
সোনার তরী কবিতায় ব্যবহৃত ধান ক্ষেত দ্বারা কি বোঝায়? ধান ক্ষেত দ্বারা বোঝায় হচ্ছে কি কর্মক্ষেত্র। কি বোঝায়? কর্মক্ষেত্র বোঝায়। ছোট ধান ক্ষেতটি আসলে মানুষের এই পৃথিবী বা তার কর্মক্ষেত্র, যেখানে মানুষ নির্দিষ্ট এক জীবন পরিধিত তার কর্ম সম্পাদন করে। তাই এখানে সঠিক উত্তর কি? কর্মক্ষেত্র। সোনার তরী কবিতায় নিরুপায় কে? নিরুপায় কে? ঢেউগুলো। কে? ঢেউগুলো। ধান কাটা শেষ হওয়ার মধ্য দিয়ে সোনার তরী কবিতাটিতে কি প্রকাশ পেয়েছে? কি প্রকাশ পেয়েছে? কর্মের পরিণতি প্রকাশ পেয়েছে। ধান কাটা শেষ হওয়া মানে মানুষের জীবনের কর্মকাল শেষ হওয়া, অর্থাৎ এটি মানুষের সারা জীবনের কর্মের পরিণতিকে প্রকাশ করে। তাই এখানে সঠিক উত্তর কি? কর্মের পরিণতি। পরপারের গ্রামখানি কিরূপ? কিরূপ? যে আঁকা ছবির মতো। আঁকা ছবির মতো। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসিমাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। তাই এখানে সঠিক উত্তর কি? আঁকা ছবির মতো। সোনার তরী কবিতায় মাঝি কিভাবে চলে যায়? কিভাবে চলে যায়? ভরা পালে। কিভাবে চলে যায়? ভরা পালে। সমস্ত ধার নৌকায় তুলে নিয়ে মাঝি কোনো দিকে না তাকিয়ে অত্যন্ত দ্রুত গতিতে ভরা পালে নৌকা বেয়ে চলে যায়। তাই এখানে সঠিক উত্তর কি? ভরা পালে। কুলে একা বসে আছি নাহি ভরসা। এখানে কুল শব্দটি কিসের প্রতীক? ইহজগতের প্রতীক। ইহজগতের প্রতীক। কিসের প্রতীক? ইহজগতের প্রতীক। কুল বলতে এখানে আমাদের এই দৃশ্যমান পৃথিবী বা ইহজগৎকে বোঝানো হয়েছে, যেখানে মানুষ তার জীবনের শেষ মুহূর্তে পরম অনিশ্চয়তায় কি মরণোত্তর কালের জন্য অপেক্ষা করে। তাই এখানে সঠিক উত্তর কি? ইহজগৎ। ভাড়া কি? ভাড়া। ভাড়া হচ্ছে কি? ধান রাখার পাত্র। কি? ধান রাখার পাত্র। এটাকে ভাড়া বলে। যাহা লয়েছিনু ভুলে কথাটির মধ্যে কি প্রচ্ছন্ন রয়েছে? কি প্রচ্ছন্ন রয়েছে? শূন্যতা বোধ প্রচ্ছন্ন রয়েছে। কি রয়েছে? শূন্যতা বোধ। মানুষ সংসারে যা কিছু নিয়ে মত্ত থাকে, মৃত্যুর সময় বুঝতে পারে সেগুলো আসলে কিছুই নয়। এই উপলব্ধি থেকেই কি তীব্র শূন্যতা বোধ জন্ম নেয়। তো এখানে সঠিক উত্তর কি? শূন্যতা বোধ। সোনার তরী কবিতায় কৃষক কোন মাসে ধান কেটেছিলেন? কোন মাসে? শ্রাবণ মাসে। কোন মাসে? শ্রাবণ মাসে। সোনার তরী কবিতায় ঠাঁই নাই ঠাঁই নাই কথাটিতে মাঝির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে? কেমন? অনাগ্রহ। কেমন মনোভাব? অনাগ্রহ। নৌকা পূর্ণ হয়ে যাওয়ায় কৃষককে নৌকায় তোলার ব্যাপারে মাঝির চরম অনাগ্রহ ও নিরাসক্তি প্রকাশিত হয়েছে এই উক্তিতে। তাই এখানে সঠিক উত্তর কি? অনাগ্রহ। বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে? কোন দিকটি উন্মোচিত হয়েছে? উদ্দামতা। কোন দিকটি? উদ্দামতার দিকটি উন্মোচিত হয়েছে। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসিমাখা। এখানে মসিমাখা বলতে কি বোঝানো হয়েছে? মসিমাখা বলতে বোঝানো হয়েছে কি? কালো রঙে মাখানো। কালো রঙে মাখানো। মসি মানে কি? কালো বা কালো রং। দূর থেকে গাছের ছায়া কালো রঙের আবরণের মতো লাগছিল বলে কি একে কালো রং মাখানো বলা হয়েছে। তাই এখানে উত্তর কি? কালো রং মাখানো। কৃষককে দেখে সোনার তরীর মাঝির কেমন অনুভূতি হয়? কেমন অনুভূতি হয়? নির্বিকার থাকে। মাঝি কি? নির্বিকার থাকে। মাঝি কোনো কি? মাঝি কৃষককে কি চেনার কোনো লক্ষণ দেখায় না। সে নিজের মতো গান গেয়ে গিয়ে নির্বিকার বা উদাসীন থাকে। ওগো তুমি কোথাও যাও কোন বিদেশে? তুমি কোথা যাও কোন বিদেশে? এখানে বিদেশ বলতে কি বোঝানো হয়েছে? যে অপরিচিত একটি স্থান বোঝানো হয়েছে। বিদেশ বলতে কি? অপরিচিত স্থান বোঝানো হয়েছে। এখানে একটি গভীর ভাব অর্থ লুকায়িত, যেখানে কি বিদেশ বলতে কোনো পরিচিত স্থান নয়, অপরিচিত স্থান, যেটাকে আমরা বলি কি চিরায়ত শিল্পলোক। তাই ঠিক আছে, এখানে সঠিক উত্তরটি কি হবে? অপরিচিত স্থান। মাঝিকে দেখে কৃষক উৎসুক হয়ে ওঠেন কেন? কেন? তার কারণটি কি? কৃষক ও তার ধান নিবে এই আশায়। কৃষক ও তার ধান নিবে এই আশায়। এখন আমারে লহ করুণা করে। আমারে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? কৃষককে বোঝানো হয়েছে। কাকে? কৃষককে বোঝানো হয়েছে। সোনার তরী কবিতায় নৌকা কিসের প্রতীক? নৌকা হচ্ছে কি চিরায়ত শিল্পলোকের প্রতীক। চিরায়ত শিল্পলোকের প্রতীক হচ্ছে কি নৌকা। কুলে একা বসে আসি নাহি ভরসা
বলতে কবি কি বুঝিয়েছেন? বলতে বুঝিয়েছেন কি অনিশ্চয়তা। কি অনিশ্চয়তা, চারদিকের ঘোর বিপদের মাঝেও একা বসে থাকা এবং নদী পার হওয়ার কোনো উপায় না থাকায় যে চরম অনিশ্চয়তা, তাই কি এই পংক্তিতে প্রকাশ পেয়েছে। মাঝির তরীতে কৃষক স্থান পেলেন না কেন? তার কারণটি কি? যে তরীটি ধানে পূর্ণ হয়েছিল বলে। তরীটি কি? ধানে পূর্ণ হয়েছিল বলে। ধানে তরী পূর্ণ বলে। বর্ষার চিত্রের আড়ালে সোনার তরী কবিতার কোন চিত্র ফুটে উঠেছে? কোন চিত্র? যে মানব জীবনের যে দার্শনিকতাটা ফুটে উঠেছে, সেটাই কি এখানে কি সোনার তরী কবিতার মূল উপজীব্য বিষয়। এটি কোনো সাধারণ বর্ষার গল্প নয়, এর পেছনে রয়েছে মহাকাল ও মানুষের নশ্বরতার এক পরম দার্শনিকতা। তাই এখানে সঠিক উত্তর কি? মানব জীবনের দার্শনিকতা। সোনার তরী কবিতায় কুলে একা কে বসে আছে? কে বসে আছে? কৃষক বসে আছে। কে? কৃষক। সোনার ধান দিয়ে তরী কোথায় চলে যায়? সোনার ধান নিয়ে তরী চলে যায় কি? অজানা দেশে বা অপরিচিত স্থানে, বা চিরায়ত শিল্পলোকে হারিয়ে যায়। তাই এখানে সঠিক উত্তর কি? অজানা দেশে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে কি? ভানু সিংহ। কি? ভানু সিংহ। কোন পংক্তিতে মাঝির অপরিচয়ের নির্বিকারত্ব ও নিরাসক্তি ফুটে উঠেছে? কোন পংক্তিতে যে উঠেছে কি? কোনো দিকে নাহি চায়। মাঝি কি? কোনো দিকে নাহি চায়, এটাতেই কি মাঝির যে নির্বিকারত্ব ও নিরাসক্তি, এটি ফুটে উঠেছে। মাঝি মূলত তরি ভিড়ালো কেন? ভিড়ালো কেন? যে ফসলের জন্য। ফসলের জন্য বা সৃষ্টিকর্ম নিয়ে যাওয়ার জন্য। মহাকাল মানুষের খাতিরে আসে না, সে আসে কেবল মানুষের ভালো কাজের ফসল বা সৃষ্টির টানে। তাই মাঝিও তরি ভিড়িয়েছিল ফসলের জন্য। তাই এখানে সঠিক উত্তর কি? ফসলের জন্য। কবি ছোট ক্ষেত বলতে কি বোঝাতে চেয়েছেন? বোঝাতে চেয়েছেন কি? মানুষের জীবন পরিধি। মানুষের জীবন পরিধি। কোন সময়ে ক্ষেত সমেত নদীর তীর নদীর গ্রাসে হারিয়ে যায়? কোন সময়? আষাঢ় শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে, আষাঢ় শ্রাবণ মাসে, বর্ষাকাল অর্থাৎ কি ভরা বর্ষায়, যেটা আষাঢ় শ্রাবণ, নদীর পানি বাড়ে এবং চারদিকের জমিকে গ্রাস করে নেয়। সোনার তরীর মাঝির অতৃপ্তির বেদনা নিয়ে কিসের জন্য অপেক্ষা করতে থাকে? কিসের জন্য? যে মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। কি কাটতে কাটতে বর্ষা এলো? ধান কাটতে কাটতে বর্ষা এলো। কি কাটতে কাটতে? ধান কাটতে কাটতে কি বর্ষা এলো। এটি কি কবিতার একদম প্রথম ভাগের লাইন, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। তাই এখানে সঠিক উত্তর কি হবে? যে ধান কাটতে কাটতে বর্ষা এলো। তো এই ছিল বাংলা প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক ছিল কবিতা সোনার তরী, লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আমাদের বাকি ক্লাসগুলো তোমরা করতে থাকো। ধন্যবাদ সকলকে।